আজ আমি দুটো ভাগে আমার প্রতিবেদন। প্রথমটা হচ্ছে এবার নির্বাচনের যে ফল, সেটা আমি আগে অনেকবার বলেছি, কেউ বিশ্বাস করতে চেয়েছেন, কেউ বিশ্বাস করতে চাননি, এটাই ঠিক। তার কারণ নির্বাচনের আগে যে সমীক্ষা হয় তা সবসময় মেলে না, কিন্তু অনেক সময় তা মেলে, এবং এটাই বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে হিসাবটা করা হয়, অনেকে মনে করেন গাঁজা খেয়ে হিসেব করা হয়েছে, লেখেন, অনেকে লেখেন, কিন্তু না। এর আগে আমি যে যে সংস্থার হিসাব শুনিয়েছি আপনাদের, এবং সর্বশেষ আইপ্যাকের করা যে হিসেব শুনিয়েছি, সেগুলো গাঁজা খেয়ে নয়, ঠান্ডা ঘরে বসে নয়, মানুষের কথা শুনে এবং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই ভোটের সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা প্রতি মুহূর্তে বদলাতে থাকে। ভোট যত এগোয়, আসন কমে বাড়ে। বিজেপির আসন একটা সময় অনেক বেশি মনে হচ্ছিল, এখন সেটা কমছে অনেকটা। সেটার কারণ হচ্ছে প্রার্থী ঘোষণার পর তৃণমূলের কোথাও কোথাও প্রার্থী ভালো, এই কারণে ফল ভালো হতে পারে। কোথাও কোথাও বিজেপির প্রার্থী ভালো বলে আগে ভাবা হয়েছিল এই আসন জেতা যাবে না, কিন্তু সেই আসনে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আমি হিসেবের মধ্যে বলিনি উত্তরপাড়া আসনের কথা, হুগলির দীপাঞ্জন চক্রবর্তী সেই আসনে প্রার্থী হওয়ার পর এখন স্থানীয় বাসিন্দাদের থেকে যে রিপোর্ট আসছে, সেখানে সমীক্ষকরা যা দেখছেন তাতে ফল ঘুরে যেতে পারে। হুগলি জেলায় এরকম অনেক কিছু হবে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি তৃণমূলের হতে চলেছে মালদহ জেলায়। মালদহ জেলায় গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল 6টি আসন, তৃণমূল 6টি আসন পেয়েছিল। এবার বিজেপির আসন 6টিই থাকছে, একটি কমলেও কমতে পারে এরকম হিসেব বলা হচ্ছে। কিন্তু তৃণমূলের কমছেই, তৃণমূলের কমে 2 হয়ে যেতে পারে। সেখানে কংগ্রেস ওই জায়গায় 4টি আসন পেতে পারে। মুসলিম ভোটের ভাগাভাগিটা এমন হয়ে গেছে, যাকে উস্কানি দিয়ে এই গোলমাল করা হলো, তার গ্রেপ্তারির পর বলা হলো সে আমার দলের কেউ নয়। এইটা স্থানীয় মুসলিম সমাজ মেনে নিতে পারছেন না। মোফাক্কেরুল দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন, তার অনেক অনুরাগী। শুধু ফেসবুকে তার 20 লাখের বেশি ফলোয়ার। যে সে কথা নয়, আমাদের মুখ্যমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা 50 লাখের মতো, তার কাছাকাছি, মানে অর্ধেক। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে দলের কেউ নয় বলে ঠেলে দেওয়া, সে যে কাজটা করেছে অন্যায় কাজ করেছে, এটাকে দেশদ্রোহিতা বলা যায়। কিন্তু একই দেশদ্রোহিতা কে করেছেন এর আগে? রাষ্ট্রপতিকে অসম্মান থেকে শুরু করে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়া যাবে হিন্দুদের কে বলেছেন? যিনি বলেছেন তিনি পরে ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন আর বললেন ওই মোফাক্কেরুল নাকি মিমের লোক, ISF এর লোক। এটা মুসলিম সমাজ মেনে নিচ্ছে না, আর তার ফলে কংগ্রেসের আসন সংখ্যা মালদহে বাড়তে চলেছে, এমনকি মুর্শিদাবাদেও বাড়তে চলেছে বলে ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই একটি সংস্থা সমীক্ষা চালিয়ে ফেলেছে পরিবর্তিত পরিস্থিতিতে কি ফল হতে পারে। তাতে বলা হচ্ছে এবার তৃণমূলের আসন আরো কমে 118 হয়ে যেতে পারে। 118 আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির আসন আগের বারে ছিল 77, তার দ্বিগুণ হয়ে গিয়ে 158 হতে পারে। এই সমীক্ষা বলছে অন্যান্যরা কম বেশি 18টি আসন পাবে। তার মানে বুঝতে পারছেন, আমি এটা দেখলাম 118, 158 আর 18, 8, 8, 8। 8কে যারা বিশ্বাস করেন তারা বলেন, জ্যোতিষীরা বলেন এটা শনির সংখ্যা। তো কার জন্য শনি ভালো, কার জন্য শনি খারাপ, এটা বিবেচিত হবে এবারকার এই ভোটে। আরও একটা 8-এর মিল আছে। এই যে সমীক্ষা, এই সমীক্ষায় বলা হচ্ছে যে তৃণমূল পেতে পারে 42.8% ভোট। সেখানে বিজেপি একটু বাড়িয়েছে ভোট, একটু বাড়িয়ে নাকি বিজেপির এখন যে পরিস্থিতি তাতে বিজেপি পেতে পারে 43.8% ভোট, আর অন্যান্যরা পেতে পারে 11.8% ভোট। ফলে এই 8
কার জন্য মঙ্গলের, কার জন্য অমঙ্গলের, সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। এটা চূড়ান্ত নয়। ভোট যত এগিয়ে আসবে তত এই সমীক্ষা রিপোর্টগুলো বদলাতে বদলাতে যাবে, কারণ মানুষের মন বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, ইস্যু বদলাচ্ছে। মালদহ কাঁদিয়ে দিতে পারে, কিন্তু আমি বলছিলাম না দুটো পর্বে করবো আজকের প্রতিবেদন, কিন্তু যদি এটা না হয়, মুসলিম ভোট ভাগ যেটুকু হচ্ছে তারপরেও তৃণমূল বড় অংশের মুসলিম ভোট পাবে গোটা রাজ্যে, কিন্তু হিন্দু ভোট তারা বিপদ বুঝতে কতটা পারছেন না তা নিয়ে সন্দেহ রয়েছে আমার। সীমান্ত অঞ্চলকে নিয়ে অত ভাবি না, মানে বাংলাদেশ সীমান্ত অঞ্চলের জেলাগুলোকে নিয়ে, কিন্তু বাকি দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলার হিন্দুরা কতটা এখনো নিজেদের বিপদ না বুঝে পাশ ফিরে শুতে চাইছেন। পিঠ পুড়ছে, ফিরে শো। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য যদি তৃণমূল জিতে যায়, আমি একটি সংগঠনের কাছে গিয়েছিলাম, সেখানে সারা দেশের যারা বাঙালি আছেন, যারা বিভিন্ন রাজ্যে থাকেন, তাদের সাথে কথাবার্তা হচ্ছিল। সেইটা হতে হতে সেই কথার মাঝখানে বারবার যখন বাঙ্গালকা পরিস্থিতি এ নিয়ে যখন বারবার আলোচনা হচ্ছে, ততবার আমার লজ্জায় মাথা নত হচ্ছিল। কিন্তু আমি তারপরে যেটা করেছি, সত্যিই কি আমাদের অবস্থা খুব খারাপ, এটার জন্য কেটে আমি একটা 2 পাতার রিপোর্ট তৈরি করেছি। তাতে আমি দেখতে চেয়েছি সত্যি বাংলায় যদি তৃণমূল আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে আমরা কেমন থাকব। একদম আমি খুব সহজ করে এটা বলবো। প্রথমেই হচ্ছে আমাদের রাজ্যের, মানে গোটা দেশের যে জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মধ্যে যে বাংলার শেয়ার সেটা হচ্ছে 5.6%। এটা কিন্তু খুব লজ্জার। গোটা দেশের মধ্যে একটা অগ্রগণ্য বড় রাজ্য। 1960-61 সাল মানে স্বাধীনতার পরে পরে তখন বাংলার শেয়ার ছিল 10.5%। সেটা 2023-24 আগের অর্থবর্ষ পর্যন্ত হিসেবটা পেয়েছি কমে 5.6%। কোথায় 10.5, অর্ধেক হয়ে 5.6% দেশের জিডিপিতে আমাদের ভাগিদারি। আমাদের ঋণের কথা তো আমি বহু প্রতিবেদনে বলেছি, আলাদা প্রতিবেদন করেছি কিভাবে বাজার থেকে টাকা তোলা হয়। বাজার থেকে টাকা মানে বেশি সুদে চড়া শর্তে সেই ঋণ নেওয়া হয়। সরকারি ঋণের একটা নিয়ম আছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, তার বাইরে এই রাজ্য সরকার সেই যে কোটা, সেই কোটা পার হয়ে যাওয়ার পর প্রতি বছর আলাদা করে বাজার থেকে ঋণ তোলে। আমরা জানি না যে ব্যাংক থেকে লোনের এক রকমের ইন্টারেস্ট হয়, এক রকমের শর্ত হয়, সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক হলে আরেক রকমের হয়। আর এছাড়াও কিছু আর্থিক সংস্থা আছে যারা চড়া সুদ এবং চড়া শর্তে ঋণ দেয়। সেরকম সংস্থার থেকে ঋণ নিতে নিতে 8 লক্ষ কোটি টাকা আমাদের দেনা, এটা বাড়বে। এখন এই মুহূর্তে যে শিশুর জন্ম হবে তার মাথায় আছে 77,200 টাকার দেনা। এই দেনা নিয়েই বাংলায় এক শিশু ভূমিষ্ঠ হয়। আপনারা বলবেন দেশের কি ঋণ নেই, কেন্দ্রীয় সরকারের ঋণ নেই? আছে, কিন্তু সেই ঋণ শোধ করার পরিকাঠামোটা আছে। আমাদের বাম জমানায় কত ঋণ পুঞ্জীবিত দাঁড়িয়েছিল, মানে স্বাধীনতার পর থেকে বাম জমানা পর্যন্ত, সেটা নিয়ে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, কিন্তু তারপরে সেই ঋণটা বাড়তে বাড়তে আর যেখানে গেছে সেটা না আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি। এরপরেও যদি এই সরকার আসে আমাদের তো মেনে নিতে হবে জনতার রায়, জনগণেশের রায়। আমি তো বলবো এ রাজ্যের সেই সব হিন্দুদের রায় যারা বুঝতে পারছেন না, সেই রায় যদি মিলে যায়, আগামী দিনে এক একজন শিশু 1 লক্ষ টাকার দেনা নিয়ে ভূমিষ্ঠ হবে পশ্চিমবঙ্গে, তার ভবিষ্যৎ কি? একটা রাজ্যের যে জিডিপি হয়, জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এইটা এখন আমাদের রাজ্যে 4%, যেটা দেশের ছোট ছোট রাজ্যগুলোর এরকম হয়, কিন্তু দেশের যত বড় রাজ্য সেই বড় রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছি আমরা। লজ্জা করে তো। আমাদের যাদের কাজের সূত্রে অন্য প্রদেশের মানুষের সঙ্গে মিশতে হয়,
তাদের কাছে যখন আলোচনাটা ওঠে না, লজ্জা পেতে হয়। যেখানে যাই বাংলায় এই নেই, বাংলায় ওই নেই, বাংলায় সেই নেই, এক এক সময় না তাদের জবাব দিতে ইচ্ছে করে, নেই 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 করো না, আমরা যেমন আছি ভালো আছি। কিন্তু সত্যি কি আমরা ভালো আছি? আমরা আগামী প্রজন্মের জন্য ভালো বাংলা রেখে যাচ্ছি? দেখুন, এই রাজ্য সরকার বাজেটে যা ঘোষণা করে সেই ঘোষণাটাকে আপনারা জানতে পারেন, কিন্তু আদতে কত খরচ করে সেটা আমরা জানতে পারি না, সেটা বলা হয় না। 2024-25 অর্থবর্ষে 2024-25 অর্থবর্ষে আমাদের রাজ্যের বাজেট এস্টিমেট, মানে কত টাকা আমাদের জন্য রাজ্য সরকার খরচ করবে বলেছিল, সেটার পরিমাণ ছিল 3.36 লক্ষ কোটি টাকা। মানে বিপুল টাকা। আমরা ভেবেছি অত কিছু হবে, কিন্তু পরে রিভাইজড এস্টিমেট রাজ্য সরকার একটা করে যে আমরা কতটা করতে পারলাম, মানে অ্যাকচুয়ালি কত খরচ হলো, সেটা ছিল 3.07 লক্ষ কোটি টাকা। মানে বুঝতে পারছেন, এই যে 0.36 লক্ষ কোটি টাকাটা কমে হয়ে গেল 0.07 লক্ষ কোটি টাকা। এই টাকাটা খরচ করা যায়নি। আর পরের অর্থবর্ষ 2025-26 অর্থবর্ষ যেটা সম্প্রতি শেষ হলো, সেটায় রাজ্য সরকারের ঘোষিত এস্টিমেট, বাজেট এস্টিমেট ছিল 3.74 লক্ষ কোটি টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কত খরচ হয়েছে জানেন? 3.46 লক্ষ কোটি টাকা। এই যে হিসাব, এই হিসাবগুলো আমি অন্য রাজ্যের বন্ধু বান্ধবদের বলতে যাব না, কিন্তু তারা সবই জানেন। আমি দেখলাম সেই আলোচনায়। আমরা কেন পিছিয়ে আছি তার সবচেয়ে বড় প্রমাণ এটা, আমাদের বাজেট এস্টিমেট যা আর অ্যাকচুয়াল খরচ যা, তার মধ্যে অনেক তফাৎ। আমাদের জিএসডিপির যে রেট, বৃদ্ধির রেট, সেটা এত ধীর গতির কল্পনা করা যাবে না। দেখুন, গোটা দেশের অ্যাভারেজ রেট হচ্ছে 5.6%, আর আমাদের 4.3%। এবং আপনাদের বলি জিএসডিপি কেমন, সেই অনুযায়ী ঋণ দেয় বিভিন্ন সংস্থা। আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, রাজ্য সরকার ভুল জিএসডিপির হিসেব দেখিয়ে লোন নেয়। এ নিয়ে আমি প্রতিবেদন করেছি আগে। আমি সেখানে প্রমাণ দেখিয়েছি কিভাবে রাজ্যের আসল যে জিএসডিপি, যেটা কেন্দ্রীয় সরকার হিসেব করে, তার থেকে অনেক বেশি দেখিয়ে লোন নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। জানেন, আমাদের মাথা পিছু হয় না। আমরা কল্পনা করতে পারি না এই রাজ্যে বসে যে বাইরে শ্রমিক থেকে অফিসার, তাদের আয়, 7th পে কমিশন অন্য রাজ্যে আছে, আমাদের রাজ্যে নেই, সরকারি কর্মীরা বঞ্চিত আমরা জানি, কিন্তু যারা আমরা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেছি বা করছে, তাদের আয়ের ফারাকটা জানেন? গোটা দেশের থেকে আমাদের 20% কম আয়। চা বাগানের শ্রমিক থেকে মৎস্যজীবী সকলের, বেসরকারি কর্মীরা যারা চাকরি করেন বিভিন্ন সংস্থায়, একই পদে অন্য রাজ্যে চাকরি করলে যে বেতন মেলে তার থেকে 20% কম বেতন মেলে পশ্চিমবঙ্গে। কারণ সরকার যেমন করে চলে তেমন করেই বেসরকারি সংস্থা চলে। সুতরাং না, এই যে বাংলা থেকে এত মেধাবী ছাত্রছাত্রীরা বাইরে চলে যাচ্ছে, তাদের আটকাবেন কি করে? বাবা মায়েরাও জানেন যে এ আটকানোর উপায় নেই, আটকানো উচিত নয়, কারণ রোজগারটা দরকার। একটা সচ্ছল জীবন সকলে চায়, সকলে চায় জীবনের উন্নতি হোক, আরো বেশি খরচা করতে পারা যাক। কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম 20% কম বাকি দেশের অন্য রাজ্যের তুলনায়। আর আমাদের রাজ্যে এফডিআই, যেটা দিয়ে অর্থনীতির বিচার করা হয়, ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আমাদের 30% কমেছে তৃণমূল জমানায়। হিসেব বলছে। আমাকে তৃণমূল বিরোধী বলতে পারেন, চটি চাটা আমি নই, কিন্তু তৃণমূল বিরোধী বলতেই পারেন, কারণ আমি সত্যটা বলছি আপনাদের। আমাদের রাজ্যের 3,817 কোটি টাকা ছিল, সেটা নেমে হয়েছে 2,662 কোটি টাকা। কারণ 2011 সালের পর থেকে তো এই ধরনের বিনিয়োগ আনার মতো সংস্থাগুলো একে একে পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে বলছি। এখানকার রাজ্য সরকার, আপনারা, আমি আগে বলেছি তো আবার বলছি, যেখানকার রাজ্য সরকার সম্প্রতি 1 বছর হয়নি আগে
এই যে শিল্প যেগুলো থাকে তাদের একটা উৎসাহ ভাতা দেওয়া হতো বাম জমানা থেকে। আমার যতদূর মনে পড়ছে এটা অনেক আগে বাম জমানায় শুরু হয়েছিল। সেইটা 1993 সালে, 1993 সালে শুরু হয়েছিল। সেইটা 2025 সালে এসে আমরা তুলে দিলাম। বলা হলো এই রাজ্যে আর উৎসাহ ভাতা দেওয়ার দরকার নেই, এমনিতেই এত শিল্প কারখানা হচ্ছে, বিধানসভায় বিল এনে এটা তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছি রাজ্যের অবস্থাটা কেন খারাপ, আমি বলি কেন। এবং যদি তৃণমূল জিতে যায়, আমি সরাসরি বলছি, তৃণমূল যদি জিতে যায়, বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না আমার দরকার নেই, কি পরিণতি হবে? হিসেব বলছে 2011 সালে আমাদের মা মাটি মানুষের সরকার এলো, আর এটা 2025 সাল। এর মধ্যে 6688টি কোম্পানি বাংলা থেকে চলে গেছে, বড় কোম্পানি এগুলো। এর মধ্যে 110টা কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড, সেই তালিকাভুক্ত। 6688টি কোম্পানি চলে গেছে, বেসরকারি সংস্থা। কত মানুষের কর্মসংস্থান হতে পারতে বলেন? এবং তার লিস্ট আমার কাছে আছে, প্রথম 15টা, আমি আর পড়ছি না যে তারা মানে কত, মানে 1800। এই যে নেট ওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড বাংলা ছেড়ে চলে গেছে, তাদের নেট ভ্যালুয়েশন হচ্ছে 18,265 কোটি টাকা। গ্যালান্ট বিনিময় প্রাইভেট লিমিটেড 14,227 কোটি টাকা তার নেট ভ্যালুয়েশন, চলে গেছে বাংলা ছেড়ে। ইউরেকা ফোর্বস এই বাংলায় ছিল, বাংলা থেকে ব্যবসা করতো। ইউরেকা ফোর্বস চলে গেছে বাংলা ছেড়ে, 12,509 কোটি টাকা তাদের নেট ভ্যালুয়েশন। জেকে টায়ার, আপনার নাম শুনেছেন? জেকে টায়ারের মূল অফিসটা ছিল কলকাতায়। জেকে টায়ার এখন এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছে, শুধু সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য। জেকে টায়ারের নেট ভ্যালুয়েশন হচ্ছে 12,481 কোটি। নিজের এবং আপনাদের লজ্জা বাড়াবো না পুরো তালিকাটা বলে। আমাদের রাজ্যে 47.6%, মন দিয়ে শুনুন সংখ্যাটা, 47.6% MA পাস ছেলে মেয়ের চাকরি নেই। 31.3% যাদের ডিপ্লোমা আছে, ভালো ডিগ্রির ডিপ্লোমা আছে, ডিগ্রি নয় ডিপ্লোমা আছে, তাদের চাকরি নেই। 40 থেকে 50 লাখ ছেলে মেয়ে অন্য রাজ্যে কাজ করতে যায়। এই যে কাজ করতে যাওয়াটা না, এই কাজ করতে যাওয়াটা মানে ধরুন একদম শ্রমিক লেভেলের লোক ভাবছেন তা নয়। বাংলা ভাষা নিয়ে কাজ করে এরকম মানুষ বেঙ্গালুরুতে, নয়ডায় শিফট করে গেছে, সেখানকার কোম্পানি ওখানে রেখে কাজ করাচ্ছে। বাংলায় অনেক অসুবিধা, এবং বাংলার থেকে ওখানে গেলে বেতনটাও বেশি পাওয়া যায়। একেবারে আমি বলছি তো যে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা সবাই বাংলা ছেড়ে চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক মানে শুধু ওইটুকু ভাববেন না, পরিযায়ী হচ্ছে মেধাও। আপনারা জানেন না, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশের মৎস্যজীবী বছরের একটা বড় সময় কেরলে চলে যান মাছ ধরতে। কারণ এই রাজ্যে এই যে বর্ষার সময় সমুদ্রে নামা বারণ, তার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা দেওয়া হয় না, বলা হয়েছিল কিন্তু দেওয়া হয় না। কেন্দ্রীয় সরকারের নিয়ে একটি প্রকল্প আছে, সেটা এই রাজ্যে চালু নয়। ফলে দক্ষিণ 24 পরগনার মৎস্য চাষিরা কেরলে চলে যান মাছ ধরার জন্য। কাজ আছে, টাকা আছে, বাড়ি ছেড়ে থাকতে হয়, সংসার, চেনা মাঠ, পাড়া, গ্রাম ছেড়ে থাকতে হয়, কিন্তু একটা বড় অঙ্কের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, সেটা নিয়ে তারা বাড়ি ফিরতে পারেন। এই যে মেসি এসেছিলেন না, পশ্চিম কলকাতায় এলেন, সল্টলেকে, খুব লজ্জার ঘটনা ঘটলো। সুজিত বসু, অরূপ বিশ্বাস, ভাইপো বাবুর অফিসের লোকেরা, পিসিমণির বাড়ির পরিবারের সদস্যরা, তারা মারামারি কাটাকাটি করে সেলফি তুলতে গিয়ে এই যে অশান্তিটা করলেন। মেসি চলে গেলেন, মেসি তার যে ট্যুরের বিবরণ লিখলেন তাতে কলকাতার উল্লেখটুকু রইল না।
এটা এ রাজ্যের আর্থিক ক্ষতি কত বড় কল্পনা করা যাবে না। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা বাংলায় আসবেন কিনা তারা ভেবে দেখবেন তো। আখেরে ক্ষতি হলো কিন্তু বাংলার। অরূপ বিশ্বাসেরও চাকরি আছে, সুজিত বসুরও চাকরি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও চাকরি আছে, কিন্তু এই চাকরিটা কন্টিনিউ করবে কিনা সেটা এবার ভোটাররা ঠিক করবেন। কিন্তু এখনো পর্যন্ত যা ফল ফলছে তাতে বিজেপি 158, তৃণমূল 118। এটাই থাকবে নাকি বিজেপির আসন কমে গিয়ে তৃণমূল 200-র ওপরে চলে যাবে? আপনারা জানেন, কমেন্টে লিখুন সেসব কথা। সেই সঙ্গে এই প্রতিবেদন কেমন লাগলো সেটাও জানান। ভালো যদি লাগে তবে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা এত কিছুর মধ্যেও ভালো থাকুন।